দর্শক, ফিরে যাই আমাদের আজকের অতিথি নাট্য পরিচালক তাইফুর জাহান আশিকের কাছে। আবারও ফিরে এলাম। ভাই, শুরুতেই যেহেতু ঈদের কথা বলছি, ঈদ একেবারেই চলে এসেছে, তাই ঈদে আসলে কি কি কাজ করা হলো সেটা শুনতে চাই। আর বাংলা ভিশনের পর্দায় আপনার দুটো ঈদের নাটক যাচ্ছে, একটা হচ্ছে স্বামীরা পলাতক, আরেকটা হচ্ছে জামাই বউ স্টুডেন্ট। এই দুটো নাটক সম্পর্কেও শুনবো। ওভারঅল ঈদের প্রস্তুতি আসলে কেমন? ঈদের কাজ, ঈদে এই স্বামীরা পলাতক করলাম, তারপর জামাই বউ স্টুডেন্টটা করলাম, আরও বাইরের চ্যানেলের জন্য 2-3টা কাজ করা হয়েছে। আর আমি নিয়মিত সিরিয়াল চলতেছে। নিয়মিত সিরিয়াল করার কারণে নাটকটা একটু মানে কমেই সময় পাওয়া যায় যে করতে পারবো। আচ্ছা। কারণ চ্যানেলের যে সিরিয়ালগুলো যায় ওটা তো নিয়মিত যায় আর কি, ওটা তো চালায় রাখা লাগে। এই জন্য মানে ঈদের কাজ করার সুযোগটা খুবই কম পাওয়া যায়, একটু কম হয়। পাওয়া যায়। তারপরেও বিশেষ দিবসগুলো বা ঈদ নিয়ে তো আপনাদের একটা প্রস্তুতি তো সবসময় নিশ্চয়ই থাকে। থাকে, কিন্তু এটা প্রেশার হয়ে যাচ্ছে আর কি, মানে ওই সিরিয়ালের কারণে। তারপরেও করতে মানে হয়েছে, অনেকগুলো হয়েছে। নাটকের পেছনের পরিকল্পনা বা গল্প ভাবনাটা থাকে আপনার, সেই সাথে পরিচালনার দায়িত্বেও আপনি থাকেন। তো সবকিছু মিলিয়ে তো এটা একটা বেশ বড় একটা কর্মযজ্ঞ, একটা নাটক নামানো, পুরো শুটিংয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত করা, একদম দর্শকদের কাছে স্ক্রিনে যাওয়া পর্যন্ত। তো সেই সবকিছু মিলিয়ে ঈদের এই যে দুটো নাটকের কথা বলছিলাম, স্বামীরা পলাতক এবং স্বামী স্ত্রী স্টুডেন্ট, এই দুটো নাটক সম্পর্কে একটু শুনি। স্বামীরা পলাতক, এটার গল্পটা হয়েছে যে মানে মানে স্ত্রীদের ভয়ে স্বামীরা সবসময় একটু কনার হয়ে থাকে থাকে এবং আচ্ছা। পলায় থাকে, মানে যে কোনো কিছু পলায় থাকে। এবং ওই গ্রামটা হলো সবার দুঃখ এক, এজন্য ওরা সবাই মিলে এক জায়গায়, মানে বউরা সব জায়গায় এক জায়গায় মিটিংয়ে বসে যেন কীভাবে স্বামীদের সাহায্য করা যাবে, আর স্বামীরা বিভিন্ন জায়গায় পলায় যায়, তার মনের দুঃখ সবাই মিলে শেয়ার করে। আচ্ছা আচ্ছা। এরকম একটা গল্প, মানে কমেডি নির্ভর আর কি গল্পটা। লাস্টে হয়তো একটা মেসেজ আছে, কিন্তু মেইনলি কমেডি নির্ভর। এই নাটকের মূল চরিত্রগুলোতে কারা মূল আছেন? চরিত্রে আছে আশরাফ সুপ্ত, স্বর্ণলতা দেবনাথ, তারপরে মাসুম বাশার, আবদুল্লাহ রানা, সাদ্দাম মাল, আলিফ চৌধুরী, ওই আর কি। আচ্ছা, মোটামুটি চরিত্রগুলোর নামগুলো আমরা শুনলাম। এবার চরিত্রগুলোতে কে কেমন প্লে করেছেন সেটা দেখতে হলে দর্শক চোখ রাখতে হবে 8 দিন ব্যাপী ঈদুল আজহার বাংলা ভিশনের আয়োজনে এবং এই নাটকটির 7 পর্বে। তো এরপর যে আরেকটির কথা বলছিলাম, স্বামী স্ত্রী স্টুডেন্ট, শুনেই মনে হচ্ছে যে দুজনই বোধহয় পড়াশোনা করছে এবং একই ক্লাসে, এরকম কিছু কি? একই ক্লাসে পড়তেছে, কিন্তু দুজনের মধ্যে মানে দুজনেই স্টুডেন্ট, মানে স্বামীর বয়স বেশি, কিন্তু সে চিন্তা করতেছে বউ যেহেতু পড়তেছে, আমিও পড়ে যদি না পড়ি তাহলে তো আর মানিজ্য থাকতেছে না। এই দুজন এক ক্লাসেই পড়ে, কিন্তু দুজনের সাথে আবার মানে কম্পিটিশন আছে, যেন কে ভালো রেজাল্ট করলো, কে খারাপ রেজাল্ট করলো। কিন্তু স্বামীর হলো কি পড়াশোনা করে, কিন্তু তার মাথায় কিছু ধরে না, মানে পরীক্ষার সময় সে ভুলে যায়। ওই পরীক্ষার ভুলে গিয়ে পরীক্ষার হলে বসে সে আবার মানে বউটা দেখে দেখে লিখতে চায়, কিন্তু বউ আর দেখায় না। আচ্ছা। দেখাইলে তার নাম্বারটা কম পাবে, এইটা নিয়ে তাদের মধ্যে গ্যাঞ্জাম, রাত্রে পড়লো কে, ঘুমাইলো কে, এগুলো নিয়ে গ্যাঞ্জাম, আচ্ছা, এইরকম আচ্ছা, একটা আচ্ছা। কমেডির গল্প। মানে এই ব্যাপারটা যেটা ক্লাসমেটদের মধ্যে হয়, যে বন্ধুরা বন্ধুরা হয়তো না, এ ওকে নোট দিবে না, ও দিবে না, এ ওকে এরকম দেখাবে না, লুকিয়ে লুকিয়ে পড়তে বসবে অন্ধকারে লাইট জ্বালিয়ে রাতের যেমন বেলা। বউ হলো কি অন্যদের দেখাবে, কিন্তু স্বামীরে দেখাবে না, আচ্ছা কারণ আচ্ছা। এ কোনোভাবেই চায় না যে স্বামী তার চেয়ে ভালো রেজাল্ট তার করুক। চেয়ে ভালো রেজাল্ট করুক, মানে দুজনের মধ্যে এই যে একটা এই যে কম্পিটিশন। কম্পিটিশন, এরকম একটা গল্প। চমৎকার। এই ধরনের কম্পিটিশন কর্মজীবনেও আমরা দেখি, স্বামী স্ত্রী যদি একই পেশায় হয় তখন সেই ধরনের একটা কম্পিটিশন থাকে। এইটা একটু ভিন্ন ধরনের। তো আমার মনে হয় এটা দর্শকরা খুব মজা পাবে। আমার যেটা মনে হচ্ছে গল্পগুলো শুনে, সেটা হচ্ছে আমি যখন বাংলা ভিশনে এই নাটকগুলো কখনো কখনো দেখেছি, আমার কাছে খুব মনে হয়েছে যে এই কমেডি সংলাপগুলো সাজানো, প্রপারলি ডেলিভারি দেয়া, বা স্ক্রিনের সামনে বসে আমিও কখনো কখনো হেসে উঠছি, সেই বিষয়গুলো মনে হয় খুব কঠিন। আপনি একজন দক্ষ পরিচালক এবং অনেক বছর ধরে আপনি এই পেশায় নিযুক্ত রয়েছেন, আপনার জায়গা থেকে আপনার কাছে কি মনে হয়? আসলে এইগুলো তো দেখা গল্প আর কি, আমি বেদেখা গল্প, বা ছোটো সময় তো আমরা গ্রামে রয়েছি, গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে শুনছি, বা গ্রামের মানুষ তো অনেক মজা করে কথা বলতে পারে, ওই মজা থেকে বা বিভিন্ন জায়গা থেকে এইভাবেই নাও আর কি। এটা আলাদা ওইরকম না যে, তারপর মাথায় কিভাবে আসে নিজেও জানি না আর কি, পড়ার সময় দেখি আসে, কিন্তু এমনিতে আসে না। এতগুলো
এতগুলো শিল্পীকে একত্র করা, তাদের কাছ থেকে এই ডায়লগগুলো ডেলিভারি নেয়া, সে সুন্দর করে সবকিছু ঠিকঠাক আছে কিনা, অনেক দায়িত্ব থাকে একজন পরিচালকের মাথায়। সেই সবকিছু ঠিক রেখে এই দর্শককে হাসাচ্ছেন, এত মানে কঠিন একটা কাজ কিভাবে এত স্মুথলি করে ফেলেন? একই ধরনের আর্টিস্ট নিয়ে সবসময় কাজ করি, যাদের সাথে আমি কাজ করি একই আর্টিস্টের সাথে আমি বারবার সব কাজই করি। আমি এর কারণে সবাই মিলে আমাকে হেল্প করে একটা, আর হলো নিজের থেকেও আসে, সবাই মিলে হেল্প করে, বা টিমের সবাই, দেখা যায় প্রোডাকশন বয় ওর মাথা থেকে অনেক কিছু আসে, সবাই মিলে একটা। তো এই যে যখন ধারাবাহিক নাটকের কথায় যদি আসি, ধারাবাহিক নাটকগুলো দীর্ঘদিন ধরে করতে হয়, হয়তো বছর 2 বছর 3 বছর ধরেও চলে অনেক সময়। সেই নাটকগুলো আপনার কাছে কেমন লাগে? মানে কখনো কি একঘেয়ে হয়ে যান নিজেই পরিচালনা করতে করতে একই স্ক্রিপ্ট একই চরিত্রগুলো নিয়ে, নাকি না আপনি বরং ধারাবাহিকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ধারাবাহিকে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু অনেক সময় করতে করতে মনে হয় যে এটা শেষ করে নতুন একটা গল্প নিয়ে শুরু করলে ভালো হতো, এক সময় নিজেরও আসলে বোর হয়ে যায়। তো এই যে যখন আমরা দেখি ধারাবাহিক নাটক, বা দর্শকরা আসলে কেমন অনুভব করছে বা দর্শকরা আসলে কি বলছে, ছোট নাটকগুলোতে আমরা জানি যে এখন ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মে কমেন্টের সাথে সাথে আমরা জানতে পারি, বা ফেসবুকে রিলসের কমেন্টে জানতে পারি। ধারাবাহিক নাটকগুলোর ফিডব্যাক কিভাবে জানতে পারি? ধারাবাহিকের ফিডব্যাক ওই ইউটিউব থেকে জানা যায়, ভিউ থেকে জানা যায়, বা দর্শকদের কমেন্ট থেকে জানা যায়। যেমন একটা নাটকে যদি দর্শক দেখে, একটা নিয়মিত দর্শক তৈরি হয়। যদি আপনার নাটকটা ভালো লাগে তাহলে একটা নিয়মিত দর্শক তৈরি হয়, যেন এতজন মানুষ দেখে। আর যদি নাটকটা ভালো না হয় বা ভালো না লাগে, তখন তো অলরেডি মানে ভিউ কমে যায় বা মানুষ দেখে না। ওইটা থেকে এটা ছাড়া তার বোঝার কোনো উপায় নাই যে কেউ দেখে কি না দেখে। ধরেন ভিউ কমে গেল, তখন কি মনে হয় যে ধারাবাহিক নাটক, ওই নাটকটা কি শেষ করে দিবেন, নাকি কিছুদিন পরে আবার দেখা যায় ভিউ আবার বেড়ে গেল, গ্রাফটা আবার চেঞ্জ হয়ে গেল? মানে একবারে ধারাবাহিকে একবার ভিউ কমে গেলে বাড়ানো খুব কঠিন। মানে একবার যদি মানুষ মানে ধারাবাহিক নাটকতে চলে যায়, ও তো আবার ভালো করলেও দেখবে না যে না আল্লাহ এখন ভালো হয়েছে কিনা একটু দেখি যায়, ও চলেই গেল। এজন্য ধারাবাহিক আসলে একবার ভিউ কমে গেলে আর বাড়ে না। সবাই 3 সেকেন্ড 10 সেকেন্ড 20-30 সেকেন্ডের কন্টেন্ট দেখে অভ্যস্ত, সেই জায়গা থেকে 2 বছর ধরে একই নাটক দেখে যাওয়া, সেই একই দর্শক 2 বছর আগেও দেখেছেন নাটকটা, 1.5 বছর 2 বছর ধরে এখনো দেখছেন, সেটাও কি একটু কঠিন কিনা? না, ধরো একটা মানে নাটক একবার জমে গেলে বা একবার ভালো লাগলে একটা নির্দিষ্ট দর্শক থাকেই, দেখে, তারা নিয়মিত দেখে। আপনি ধরেন আমার মাথা গরম যে ফ্যামিলি, ওটা নির্দিষ্ট একটা দর্শক খুব কম সময়ের মধ্যে দেখে ফেলে। তারপর ধর আস্তে আস্তে কম মানে অনেক টাইম নেই, ভিউরা বাড়ে, কিন্তু দেখা যায় 10 ঘন্টা 15 ঘন্টার মধ্যে একটা ভালো দর্শক দেখে ফেলে। যদি কোনো ধারাবাহিক নাটকের ভিউ কমে যায়, তখন কি আপনি পরিচালক হিসেবে আপনি কি সিদ্ধান্ত নেন? তখন আর ভালো লাগে না, করতেও ভালো লাগে না, ভালো লাগে না। আমরা তো আসলে মানুষ দেখবে বা মানুষ করবে, এই জন্যই করি। এখন যদি না দেখে তখন তো আর ভালো লাগে না করতে। ধারাবাহিক নাটক অনেকেই তো করছে, বা আপনি অনেক নাটক করেছেন, এর মধ্যে আপনার পছন্দের 2-1টা নাটকের নাম যদি জানতে চাই। আমি ধারাবাহিক খুব বেশি করছি তা না, আমার এই মাথা গরম ফ্যামিলি প্রথম ধারাবাহিক। আচ্ছা, ছোট নাটক মিলিয়ে যদি বলি, আপনার পছন্দের 2-1টা নাটকের নাম কি বলবেন? আমার বাংলা ভার্সনে আছে একটা জামাই বউ মাথা গরম, এটা মানে প্রায় 48 মিলিয়ন ভিউ। তারপর উদাহরণ নামে একটা নাটক আছে, মোশাররফ ভাই নিয়ে করা। তারপরে এবার আমরা বেশি করি, এবার এনটিভি বাংলা ভার্সনে গেল একটা। এই তো এইগুলো। আর এখনকার সময়ে তো দেখা যায় যে অনেক নতুন আর্টিস্টরা আছে, আবার সেই সাথে সিনিয়র অনেক আর্টিস্টরাও আছে যারা কয়েক দশক ধরেই কাজ করে চলেছেন। এই যে তাদের মধ্যে সমন্বয়টা বা নতুন আর্টিস্টদেরকে নিয়ে কাজ করা, অভিজ্ঞতা কেমন আপনার? আমার হলো কি, মানে আমি ভালো আর্টিস্টদের নিয়ে বা যারা অভিনয় ভালো করে তাদের নিয়ে কাজ করতে ভালো লাগেই, কিন্তু আমার কাছে হলো আমি একটা টিমের মতো। যেমন খুব ভালো অভিনেতা, কিন্তু আমার ভালো লাগে না মানে কি, তার লাগে মানসিক ব্যাপার না, আমি তার কাছেও যাই না। আচ্ছা, তারপর একটু মিডিয়াম লেভেলে অভিনয় করে, কিন্তু আমার সাথে ভালো মানে আমার মনের সাথে অভিনয় বা সিঙ্কটা হয়, তখন আমি তারা নিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা করতেই থাকি। এই আমারটা এরকম আর কি। রোজার ঈদের কথা যদি বলি, যেহেতু কোরবানি ঈদ তো চলে এসেছে, কিন্তু রোজার ঈদ তো খুব বেশি দিন হয়নি গিয়েছে, সেই ঈদের আপনার কাজগুলো কি কাজ করা হয়েছিল, বা আপনার পছন্দের কোনো কাজের কথা যদি শুনি? আমরা বেশি গরিব নামে একটা নাটক গেছে বাংলা ভার্সনে, ওইটা খুব কম সময়ের মধ্যে প্রায় 1 কোটি মানুষ দেখছে। আচ্ছা, তারপর আরেকটা চ্যানেলে গেছে একটা নাটক, ওইটাও খুব কম সময়ের মানুষ 1 কোটি মানুষ দেখছে, বা তার চেয়ে প্লাস মানুষ দেখছে। এরকম মোটামুটি অনেকগুলো নাটক আছে যেগুলো খুব মানুষ দেখছে। আপনার নাটকের কাজগুলো দেখে যখন অন্য পরিচালকরা বা অন্য কেউ কিছু বলে, সেটা আপনার কেমন লাগে, বা আপনি আসলে কতটা উৎসাহিত বোধ করেন? জিনিসটা হলো, আমি একটু মানে অনেকে আমাকে মানে আমি একটু কমেডি নির্ভর নাটক বানাই,
তারপর আমি একটা ওয়েবও মানে বানাইছি, সেটা গেছে। আচ্ছা এখন অনেকে তো কেউ সিরিয়াস ধর্মী নাটক পছন্দ করে, কেউ রোমান্টিক নাটক পছন্দ করে, কেউ কমেডি নির্ভর নাটক পছন্দ করে। এখন যারা কমেডি নির্ভর পছন্দ করে তারা উৎসাহ দেয় আমাকে যে কর, ভাল লাগে। আবার কেউ বলে যে এই নাটকের বাইরে গিয়ে তুই একটু সিরিয়াস ধর্মী কাজ কর, কারণ আমি আগেও সিরিয়াস কাজ করতাম বা রোমান্টিক কাজ করতাম, এরকম বিভিন্ন জনের বিভিন্ন আর কি। কিন্তু বেসিক্যালি আমি দর্শকদের জন্য নাটক বানাই, আমি আমার ভালো লাগে প্রায় দর্শকদের জন্য। এখন আমি যে কমেডি নির্ভর নাটক বানাই, এই নাটকগুলো যারা দেখবে আমি শুধু তাদের জন্যই বানাই। এখন যারা সিরিয়াস বানাবে, সিরিয়াস ধর্মী দর্শকদের দেখাবে, তাদেরটা আলাদা। এখন এক একজনের এক একই। যেমন আমি টোটালি নাটক দর্শকদের জন্য বানাই, এটার থেকে কেউ শিক্ষা পাইলো, না পাইলে নাই, কিন্তু মজাটা পাইলো বা কমেডি নির্ভর নাটক বানাই। দর্শকরা কমেন্টে যখন বিভিন্ন কিছুই তো বলেন, সেগুলো দেখে আপনি আপনার মতো করে তাদের পছন্দ বা তাদের মন্তব্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছেন বা পরবর্তীতে কোনো পরিবর্তন বা সংযোজন বিয়োজন করেছেন, এমন কি কখনো না, হয়েছে? আমি কখনো করিনি। আমি আমার মতো করে বানাই, যে দেখবে, যে না দেখবে নাই। কিন্তু আপনি তো বললেন যে দর্শকদের জন্য বানান। দর্শকদের জন্য বানাই, দর্শকদের মতামত দেওয়ার যেহেতু সুযোগ আছে, এখন তারা তো সুযোগ আছে, মতামত প্রকাশ কিন্তু করেন। ধরেন নাটকটা দেখে বলল যে কমেডি নাটক ভাল লাগে না, কিন্তু সে দেখছে যে এই নাটক না বানায় একটু সিরিয়াস ধর্মী গল্পে বানাইলে ভালো হতো। এখন আমি তো আসলে ওই যে এখন যে বলছে যে এই নাটকটা ভালো লাগছে, সেটা তো আছে এক ধরনের। আবার ধরেন কেউ বলল যে না আশিক ভাই এই জুটিটাকে খুব ভালো লেগেছে, এই জুটিটাকে নিয়ে আপনি আরো কাজ করেন, আরো দেখতে চাই, এই ধরনের অনেক ধরনের পজিটিভ মন্তব্য তো থাকে। সেগুলো নিয়ে কি আপনি কখনো এই আমি করেছেন যে কমেন্ট দেখি না, আচ্ছা কোনো সময় দেখি না এরকম, মানে আসে না যেন কমেন্টে ঢুকে মানুষ দেখে, এরকম দেখি না। আমি শুধু দেখি যে নাটকটা করলাম, কত ভিউ হলো, শেষ। এই যে যখন একটা নাটক অল্প সময়ের মধ্যে প্রচুর ভিউ হয়ে যায়, চারপাশ থেকে সবার কাছ থেকে নানান রকম মন্তব্য পান, ভালো লাগা পান, তখন আসলে আপনার পরিচালকের জায়গা থেকে আসলে নিশ্চয়ই একটা আত্মতৃপ্তি কাজ করে। এবং একটা বিষয় কি হয়ে যাচ্ছে এরকম যে একই ধরনের কাজ বেশি হয়ে যাচ্ছে, যেমন আপনি বলছিলেন আগে আপনি সিরিয়াস ধরনের নাটক করতেন বা রোমান্টিক কাজ করতেন, আবারও কি সেইগুলোতে আবার ফিরে যাবেন বা আবারও কি ফিরছেন না কেন? কমেডি কাজটা করতে আমার ভালো লাগে, আর রোমান্টিক কাজ ওইটা করি না যে তা না, কিন্তু আসলে সবাই বলে যেন এই ধরনের কাজ করো, কিন্তু যারা করি তখন তো আর ভিউ তো হয় না বা দর্শক কম দেখে, এই জন্য হয়তো বা করা হয় না। আর যাদের সাথে আমি কাজ করি তারা সবাই জানে যে আমি একটু কমেডি নির্ভর কাজ করি, এই জন্য দেখা যায় যে গল্প দিলে তারা ওই আমার কমেডিটাই করতে চায়। যদি বলি যে একটা সিরিয়াস কাজ করি, বলো ভাই এবার একটা কমেডি করে দাও, আগামীবার সিরিয়াস করো। আচ্ছা, মানে কমেডি কাজগুলো আসলে এরকম সুন্দর করে বা মানুষকে হাসানোটা আসলে আমার কাছে মনে হয় খুব কঠিন ব্যাপার। সেটা হয়তো সবাই এত দক্ষভাবে করতে পারে না, যেটা হয়তো আশিক ভাই পারেন। সে কারণেই হয়তো মানুষের এত আস্থা আপনার ওপর। আশা করছি সামনের দিনগুলোতেও নানান রকম কাজ আপনি যখন যেটাই করেন যত্ন নিয়েই করার চেষ্টা করেন। আমরাও সবসময় প্রত্যাশা রাখবো সামনের দিনগুলোতে আপনার কাছ থেকে এমন অনেক অনেক আরো ভালো কাজ পাওয়ার। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট করে কিছু বলার থাকে। বাংলা ভার্সনে আমার দুইটা সিঙ্গেল নাটক যাবে, একটা 7 পর্ব যাবে। আশা করি আপনারা দেখবেন, দেখলে ভালো লাগবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা থাকবে আপনার প্রতিও। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, শান্তি মানে দ্বন্দ্বের অবসান নয়, এটা হলো শান্তিপূর্ণ উপায়ে দ্বন্দ্ব মেটানো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।